আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সংকলিত বইয়ের যে অন্তর্গত দ্বিতীয় যে কবিতাটা আছে সভ্যতার প্রতি, সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। সভ্যতার প্রতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আর বিস্তারিতভাবে এই ক্ষেত্রে বলছি না, কারণ আমি আগে গিন্নি গল্প আলোচনা করার সময় তার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সভ্যতার প্রতি কবিতাটি কিন্তু মূল কাব্যগ্রন্থগুলোর নাম হলো চৈতালি। দেখো আমি এখানে লিখে দিয়েছি, দাগও দিয়ে দিয়েছি, চৈতালি। তো এই চৈতালি কাব্যগ্রন্থ, অর্থাৎ কাব্যগ্রন্থ তো অনেকগুলো কবিতা থাকে, তো সেই চৈতালির মূল বইটার নাম হলো চৈতালি। তার মধ্যে তার অনেকগুলো কবিতার মধ্যে একটা কবিতা হলো সভ্যতার প্রতি, ঠিক আছে। তো অনেক সময় আসে কাব্যগ্রন্থের নাম ধরে আসে বলে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটা, অনেক সময় এরকম প্রশ্ন চলে আসে, তার জন্য আমি এখানে লিখে দিয়েছি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার কবিতাটি আলোচনার আগে একটু বলে রাখি, এই যে চৈতালি আর এই চৈতালি কাব্যগ্রন্থের সাথে লেখা হয়েছিল সোনার তরী, ঠিক আছে। এই কাব্যগ্রন্থগুলো যখন কবি লিখেছিলেন তখন কবির জীবনে তার একটা পরিবর্তন এসেছিল, আর সেই পরিবর্তনের বিষয়টা আমি একটু আলোচনা করতে চাইছি, কারণ কি এই কবিতাটা অনেকের কাছে খুব কঠিন বলে মনে হয়। তো আমার মনে হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিলে তোমাদের হয়তো এই কবিতাটার সারমর্মটা বুঝতে অনেকটা সুবিধা হবে, অনেক সহজ মনে হবে কবিতাটা, ঠিক আছে। তো একটু আলোচনা করি যে চৈতালি বা সোনার তরী এই যে কাব্যগ্রন্থগুলো যখন কবি লিখেছিলেন তার আগে কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে ছোটোবেলা থেকে আমরা জানি যে কলকাতা জোড়াসাঁকোতে যে ঠাকুর পরিবারে, সেই বদ্ধ পরিবেশের মধ্যেই তিনি বড় হয়েছেন। তিনি প্রকৃতিকে ছোটোবেলা থেকেই তার প্রকৃতির প্রতি একটা আকর্ষণ ছিল, কিন্তু আড়াল আবডাল থেকে, অর্থাৎ ছাদের কোণা থেকে, ঠিক আছে, কিংবা জানালার খাঁচা থেকে, রেলিং থেকে দেখতেন, কিংবা বারান্দার বেলকনি থেকে, এইভাবে করে প্রকৃতিকে দূর থেকে দেখেছেন, কিন্তু খুব কাছে গিয়ে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার তিনি সুযোগ তেমন পাননি। তো রবীন্দ্রনাথ ঠাকুর বড় হচ্ছেন যখন, তখন তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর একসময় কী করেছিল, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে একবার ভেবেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়ে যাচ্ছে আর সে তেমন দায়িত্ববানও হচ্ছে না, ঠিক আছে, খালি সে তার লেখা নিয়ে কাগজপত্র নিয়ে ব্যস্ত থাকে, ঘুরে বেড়ায়। তো তাকে একবার দায়িত্ব দেওয়ার জন্য কী করেছিল, তাকে বাংলাদেশে যে পদ্মার তীরবর্তী যে এলাকাগুলো আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরদের অনেক জমি জমা ছিল। তো সেই জমি জমাগুলোর ওখানকার ঠিকমতো খাজনা ঠিকমতো আদায় করা হয় কি হয় না, কিংবা জমির কাজগুলো ঠিকমতো চলছে কি না, সেগুলো দেখাশোনার জন্য একবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কী করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে সেখানে পাঠিয়েছিল, ভেবেছিল একটুখানি দায়িত্ব এবং তাকে ফেলা যাবে। আর সেই যে যখন তিনি পদ্মা তীরবর্তী অঞ্চলগুলোতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে সেই প্রতিশর, পাবনা, বিভিন্ন এলাকাগুলো তিনি ঘুরেছিলেন, ঘুরে ঘুরে দেখে সেই যে গ্রাম্য পরিবেশটার সাথে তিনি একাত্ম হতে পেরেছেন, উন্মুক্ত পরিবেশটার যে একটা প্রভাব তার মধ্যে পড়েছিল, তিনি যে অনেক কাছে থেকে প্রকৃতিকে দেখতে পেয়েছিলেন, এবং তার ফলে কী হয়েছিল, কলকাতা আসার পর যে একটা বদ্ধ পরিবেশ আবার সে খাঁচার মধ্যে পরিবেশে ঢুকে যাওয়া, এই যে পার্থক্যটা, এই বিষয়টাই কিন্তু, এই প্রসঙ্গগুলো কিন্তু এখানে বারবার এই কবিতার মধ্যে ঘুরে ফিরে এসেছে, ঠিক আছে। তাহলে সেই পটভূমিটা আমি একটু তোমাদের সাথে তাই আলোচনা করে দিলাম, যে তিনি সেই পরিবেশের সাথে কী করেছিল, প্রকৃতির খুব কাছে গিয়ে মিশেছিল, আর তার জন্য কী হয়েছিল, তিনি সেই পরিবেশটাকে এত ভালোবেসে ফেলেছিলেন যে তিনি সেই পরিবেশটাকে বারবার ফিরে পেতে চেয়েছিলেন। আর এবার তাহলে আমি কবিতাটা শুরু করছি, এটুকু ছিল তোমাদের পটভূমিটা আলোচনা করে দিলাম। এবার দেখো কবিতাটা কি বলেছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। তাহলে কি বলেছে, দাও ফিরে সে অরণ্য, তাহলে কি কোন অরণ্য, ওই যে উন্মুক্ত খোলা অরণ্য পরিবেশটার কথা বলেছি, সেই অরণ্যের পরিবেশটাকে কি বলেছে, ফিরিয়ে দিতে বলেছে। লও এ নগর, নগর অর্থাৎ নগর সভ্যতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। নগর কথা তো শহর, শহরের যে যান্ত্রিক যে সভ্যতাটা আছে সেই সভ্যতার কথা বলেছে, যে সেই পুরো সভ্যতাটাকে তোমরা ফিরিয়ে নিয়ে যাও। আর সে ফিরিয়ে দাও কোন সভ্যতাটাকে, যে অরণ্যের যে বন গাছপালা যে ছিল, সেই যে সভ্যতা, সেই যে পরিবেশ, সেটাকে ফিরিয়ে দিয়ে যাও। তো এই লাইনটা থেকে মনেই হতে পারে যে সভ্যতার প্রতি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো আধুনিক যুগের বা নবযুগের যে সভ্যতার হয়তো তিনি বিরোধী ছিলেন, কিন্তু ঠিক না। তিনি নবীন বা আধুনিক যে সভ্যতাটা আছে সেটা ঠিক বিরোধী ছিলেন না, কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি যে তিনি সেই সভ্যতাটার প্রতি একটুখানি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, ঠিক আছে, একটুখানি হতাশ হয়ে পড়েছিলেন
যান্ত্রিক সভ্যতাটার প্রতি। তার জন্য এই কবিতাটা তিনি লিখেছেন। ল যত লৌহ লস্ট্র কাষ্ঠ ও প্রস্তর, তাহলে কি বলেছে ল মানে নিয়ে যাও, কি নিয়ে যাও, যত লৌহ, লৌহ মানে হলো লোহা, লস্ট্র, ঠিক আছে, তারপরে কাষ্ঠ, লস্ট্র কথার অর্থ কি, লস্ট্র হলো মাটির তৈরি বড় বড় শক্ত ঢেলা বলা যেতে পারে, ঠিক আছে, বা চাকা। আর কাষ্ঠ কথার অর্থ কাঠ, ও প্রস্তর মানে পাথর, ঠিক আছে, তার মানে ইট কাঠ পাথর এই সমস্ত কিছু দিয়েই তো মানে নতুন যে নব সভ্যতা, তাই না, এগুলো দিয়েই তো সমস্ত কিছু গড়া, ঘর বাড়ি কলকারখানা থেকে শুরু করে সমস্ত কিছু তো এই সিমেন্ট ইট কাঠ বালি এগুলো দিয়ে গড়া। তাহলে কি বলেছে, এইগুলোকে কবি কি বলেছেন, ফিরিয়ে নিয়ে যেতে বলেছেন। তারপর দেখো, হে নব সভ্যতা, তাহলে কার কাছে বলেছেন এইগুলো, আবেদনগুলো জানিয়েছেন, যে নতুন যে সভ্যতাটা আছে সেই যান্ত্রিক সভ্যতাকে কি বলেছে, তুমি এই সমস্ত কিছু নিয়ে চলে যাও আর আমাকে কি দাও, ফিরিয়ে দিয়ে যাও, আমাদেরকে সেই অরণ্যের সেই সভ্যতাটা ফিরিয়ে দিয়ে যাও। তারপর কি বলেছে দেখো, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, নিষ্ঠুর কাকে বলা হয়েছে, এই নবসভ্যতাকে কেন নিষ্ঠুর বলা হয়েছে, আর তাকে কি বলা হয়েছে, সর্বগ্রাসী, অর্থাৎ সমস্ত কিছু যে গ্রাস মানে খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে, তাকে বলা হয় সর্বগ্রাসী। তাহলে এই সভ্যতাটাকে কেন বলা হয়েছে নিষ্ঠুর সর্বগ্রাসী, কারণ এই সভ্যতাটা আসার ফলে কি হয়েছে, মানুষের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর মানুষ কি করে চলেছে, বন জঙ্গল অরণ্য এই সমস্ত কিছু গাছপালাগুলোকে কেটে ফেলেছে, কেটে ফেলে কি করে যাচ্ছে, ঘর বাড়ি কলকারখানা এই সমস্ত কিছু তৈরি করে যাচ্ছে, তাই তো। আর এর ফলে কি হচ্ছে, প্রকৃতি থেকে আমরা কি হচ্ছে, গাছপালা এই সমস্ত কিছুর আর মানে এগুলো থেকে আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি, তাই না, আর আমরা কি হচ্ছে, সেই খাঁচার মতন একটা বদ্ধ পরিবেশের মধ্যে আটকে পড়ে যাচ্ছি। তাহলে তার জন্য কি বলেছে, এই নতুন সভ্যতাটাকে কি বলেছে, নিষ্ঠুর বলেছে, আর কি বলেছে, সর্বগ্রাসী। সে কি কি গ্রাস করে ফেলছে, সে মানুষের মধ্যে থেকে কি তার বিবেক চেতনাগুলোকে গ্রাস করে ফেলছে। এই সভ্যতাটা মানুষের মধ্যে কি এনে দিয়েছে, হিংসা স্বার্থপরতা এই সমস্ত কিছু এনে দিয়েছে, ঠিক আছে। দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি, তাহলে দাও, কি দাও বলেছে, সেই তপবন, তপবনে কোনগুলোকে কাকে বলবো আর কি, সেই তপবন হলো যে সময় হলো মুনি ঋষিরা যে বাস করতো, যে আশ্রমের যে পরিবেশটাকে সেটাকেই বলা হয়েছে এখানে তপবনের পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছোটবেলা থেকে কিন্তু উপনিষদ পড়তেন, অর্থাৎ এই ধর্মগ্রন্থগুলো যে পড়েছিলেন তারও কিন্তু প্রভাব এখানে পড়েছে। তার জন্য এখানে কি বলেছে, সেই মুনি ঋষিরা যে তপবনে বাস করত, যেই তপবনে কি বলেছে, পূর্ণ ছায়া রাশি ঝরে পড়তো, অর্থাৎ গাছপালা সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন পূর্ণ ঝরে পড়তো, ঠিক আছে, সেই পরিবেশটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে সেটা আমাকে ফিরিয়ে দাও। গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, তাহলে কি বলেছে, গ্লানিহীন দিন, গ্লানিহীন কথার অর্থ হলো আত্মসম্মান, ঠিক আছে, আত্মসম্মান। তাহলে কি বলেছে, যে সেই আত্মসম্মান বোধ এখন আর মানুষের মধ্যে কি হচ্ছে নেই, ঠিক আছে, আগে যেটা ছিল সে তো এই জন্য কি বলেছে, এই অপমানজনক যে দিনগুলো আছে, তাহলে এই বর্তমানে যে দিনগুলো যে মানুষকে মানুষ বলে মনে করছে না, ঠিক আছে, তুচ্ছ করে যা চলে, মানুষকে অপমানিত করে ফেলে সহজে, মানুষকে আঘাত দিচ্ছে, একে অপরকে আঘাত দেয়, তো এই বলেছে এই অপমানহীন দিনগুলি, আর কি বলেছে, সেই তাহলে গ্লানিহীন দিনগুলো, সেই অপমানহীন দিনগুলো কোথায় ছিল, আগে ছিল, কখন ছিল, সে যে যখন তপবনের যে সভ্যতাটা ছিল সেই সময় এই ধরনের দিনগুলো ছিল, দেখা যেত, যেখানে কোনো অপমান থাকতো না, ঠিক আছে, সবাই সবাইকে ভক্তি শ্রদ্ধা করতো, সম্মান জানাতো, ভালোবাসতো, এই যে দিনগুলো। তারপর কি বলেছে, সেই সন্ধ্যা স্নান, সন্ধ্যা স্নান বলতে সন্ধ্যাবেলায় কি হতো, সেই সময় সকালবেলায় একবার সন্ধ্যাবেলায় একবার মুনি ঋষিরা কি করতো, স্নান করতো, তারপর স্নান করে কি করতো, সেই গোচারণ, কোথায়
নদীতে স্নান করে আসতো, এসে তারপর কি করতো সেই গোচারণ, গোচারণ বলতে এখানে বোঝানো হয়েছে গরু চারণ করার যে ভূমিগুলো আছে, অর্থাৎ বড় বড় মাঠ, ঘাসে ভরা যে মাঠগুলো আছে, হ্যাঁ, সেই পরিবেশগুলো। আর কি বলেছে সেই শান্ত সামগান, এই সন্ধ্যাবেলায় কিন্তু স্নান করে এসে কি করতো শান্ত সামগানগুলো আলোচনা করতো। তাহলে শান্ত সামগান কি, এখানে সামগান বলতে ওই যে ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটা তো বেদ আছে তাই না, এই বেদের মধ্যে সামগান অর্থাৎ সাম বেদের মধ্যে কিন্তু এখানে তোমার মানে সন্ধ্যা, গায়ত্রী মন্ত্র, যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় মন্ত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ধর্মশাস্ত্র নিয়ে, সেটাকে বলা হয় সামবেদ বা সামগান। সেই যে সামগানগুলো ছিল সেগুলো কি করতো ওই সন্ধ্যাবেলায় স্নান করে কি করতো এগুলো আলোচনা করা হতো, যেটা কিনা এখন দেখাই যায় না এখনকার বর্তমানের পরিবেশে। নিবার ধান্যের মুষ্টি, নিবার ধান্য হলো এক জাতীয় তৃণ জাতীয় একরকম ধান, ঠিক আছে, সেই ধানের মুষ্টি, এগুলো মুঠি মুঠি, তার মানে কি এইগুলো কি করতো স্নান করে এসে যজ্ঞ করা হতো, তো সন্ধ্যাবেলায় পুজো করা হতো, তো এই মুনি ঋষিরা কি করতে সেই নিবার ধান্যকে ওই মুষ্টি করে করে যজ্ঞের মধ্যে আহুতি স্বরূপ দেওয়া হতো, যজ্ঞের কাজে লাগতো। তাহলে কি বলেছে সেই নিবার ধান্যের মুষ্টি। আর কি বলেছে বলকল বসন, বলকল বসন কথার অর্থ হলো বলকল, বসন কথার অর্থ তো জানি কাপড়, আর বলকল কথার অর্থ কি গাছের ছাল দিয়ে তৈরি যে কাপড়, তাই না। এখন তো আর আমরা সেই কাপড়গুলো পরি না, কিন্তু একটা সময় তো আশ্রমে যারা থাকতেন তারা এগুলো দিয়ে বস্ত্র তৈরি করে পরতেন, ঠিক আছে। তাহলে কি ছিল দেখো, মানুষ কি ছিল, কোনো প্রতিযোগিতা যেন ছিল না, তাই না, কোনো আড়ম্বরতা, কোনো দেখানোর মানসিকতা ছিল না, যা পেয়েছে তাতেই যেন সন্তুষ্ট তারা, ঠিক আছে, তারা যেন জীবনটাকে প্রচন্ড খুব উপভোগ করতেন, হ্যাঁ। আর জীবনের যে মূল মূল মানে আমাদের জীবনের যে মূল মন্ত্রগুলো কি সেগুলো যেন সমস্ত কিছুই কিন্তু তারা যেন জানতেন। তাহলে কি বলেছে সেই দিনগুলো আমি ফিরে পেতে চাই। মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, তাহলে কি বলেছে মগ্ন হয়ে আত্মমাঝে, তাহলে সন্ধ্যাবেলায় এইভাবে করে কি হতো মুনি ঋষিরা সেই যে সামগানগুলোকে, সেই ধর্মশাস্ত্রগুলোকে কি করতো তারা পাঠ করতো, ঠিক আছে, আর সেগুলো শুনে শুনে কি করতো তার শিষ্যরা, হ্যাঁ, সেগুলো শুনে শুনে মগ্ন মাঝে মানে মগ্ন হয়ে সেগুলোকে কি করতো নিজের মনের মধ্যে সেগুলোকে আলোচনা করতো, সেগুলোকে বোঝার চেষ্টা করতো যে অর্থগুলো কি বোঝাতে চাইছে, ঠিক আছে। মহাতত্ত্বগুলি, এই যে মহান যে তত্ত্বগুলোর কথা বলেছে, তত্ত্ব কথা বলতে সেই ওই সামগানের যে মূল ভাবার্থগুলো আছে সেই মহান তত্ত্ব কথাগুলো তারা আলোচনা করত। তারপর কি বলেছে দেখো, পাষাণ পিঞ্জরে তব, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, এই জায়গাগুলোতে কমা কমা, প্রতিটা লাইনে কমা, অনেকক্ষণ পরে দেখো এতগুলো লাইনের পরে একটা দাঁড়িয়ে আছে, তার মানে এখানে যেন কবির একটা ভাব যেন এতক্ষণে সম্পূর্ণ হয়েছে। কি ভাব সম্পূর্ণ হয়েছে, নবসভ্যতার কাছে আগের দিনগুলোর সমস্ত বৈশিষ্ট্যগুলো কি কি দেখা যেত, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তুলে ধরে বলেছে যে সেই সভ্যতাটা কত ভালো কত সুন্দর ছিল, সেই সভ্যতাটাকে তুমি ফিরিয়ে দাও আর নিয়ে যাও তোমার এই ইট কাঠ পাথরের গড়া সভ্যতাটাকে, ঠিক আছে। এর পরের লাইন দেখো, পাষাণ পিঞ্জরে তব, এরপর নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, তাহলে কি বলেছে পাষাণ পিঞ্জর, আগের লাইনে পড়েছি আমরা পাষাণ, পাষাণ কথার অর্থ হলো পাথর আর পিঞ্জর হলো খাঁচা, তাহলে কি বলেছে এই পাথরের তৈরি শক্ত খাঁচা এগুলো নাহি চাহি, কি বলেছে এগুলো আমি চাই না, নিরাপদে রাজভোগ নব, আমি জানি এই নব সভ্যতার মধ্যে বাস করলে পরে আমি নিরাপদে থাকতে পারবো, ঠিক আছে, তাহলে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের ভয় থাকবে না, হ্যাঁ, আমি নিরাপদে থাকতে পারবো। আর কি বলেছে রাজভোগ নব, নব মানে নতুন নতুন, নতুন নতুন আমি বিলাসবহুলতা যেমন করতে পারবো, রাজভোগ মানে ভালো ভালো জিনিস খাবো, খেতে পারবো, আমি সব জানি যে নতুন সভ্যতার যে ভালো ভালো দিকগুলো আছে, আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য দেবে আমি সব জানি সেগুলো, কিন্তু সেগুলো কি বলেছে আমি নাহি চাহি, কিন্তু সেগুলো আমি চাই না, চাই স্বাধীনতা। তাহলে রবীন্দ্রনাথ কি বলেছে, আমি এগুলো চাই না, আমি কি চাই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীনতা চাই, ওগুলো তো মানুষকে আটকে রাখে, তাই তো। চাই পক্ষের বিস্তার, পক্ষ মানে হলো
পাখির যে ডানা আছে সেটাই ডানা মেলে যে উড়ে, তাহলে কি বলেছে পক্ষীর বিস্তার। তাহলে পাখিরা যে ডানা মেলে যেমন স্বাধীনভাবে উড়ে বেড়ায়, ওদের তো কোনো কিছুর ইয়ে নেই, লোভ মোহ কিছুই নেই, ওরা নিজের মতন করে কত সুন্দর থাকে। তাহলে কি বলেছে আমিও সেই পাখির ডানার মতন উড়ে বেড়াতে চাই, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। তাহলে কি বলেছে বক্ষে মানে বুকে, ফিরে পেতে চাই শক্তি আপনার। আমি কি, আমার ভেতরে, প্রতিটা মানুষের ভেতরে কিন্তু আলাদা আলাদা শক্তি আছে, তাই না? দেখবে মুনি ঋষিরা কেন ধ্যান করে, কেন এত মন্ত্র পাঠ করে, এগুলো কিন্তু মানুষকে কিন্তু একটা ভেতর থেকে কিন্তু একটা শক্তি দেয় মানুষকে, ঠিক আছে? এই শক্তির ফলে কি হয়, মানুষ কি হয় আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে, মানুষের মনোবল এত বেড়ে যায়, তাদের মধ্যে কি হয় অনেক সাহস জন্মায় সেই মন্ত্রগুলো। আর কি হয়, তারা জানতে পারে যে মানুষের জীবনের মানে মানব জীবনটাই তাই যে শুধুমাত্র এই লোভ এইসবের কথা না ভেবে কিন্তু আমরা কিভাবে ভালোভাবে এই জীবনটাকে বাঁচবো, কিভাবে করে এই প্রকৃতির সাথে একাত্ম হয়ে শেষে আমরা কি করব, মুক্তি লাভ করব, ঠিক আছে? ঈশ্বরের চরণে আমাদের স্থান হবে, এই যে ভাবনা যে ছিল মহৎ ভাবনাগুলো। তাহলে কি বলেছে এই যে শক্তি, এগুলো আমি কি করব, আমি নিজের মধ্যে জাগাতে চাই। পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত জগতের হৃদয় স্পন্দন। তাহলে পরাণে মানে প্রাণে, প্রাণে কি করতে চায়, স্পর্শিতে চায়, স্পর্শ করতে চায়, ছিড়িয়া বন্ধন, কিসের বন্ধন ছিঁড়তে চায়, এই যে মানে মোহ, এই লোভ, ভোগের যে পরিবেশ, এই যে নতুন যান্ত্রিক সভ্যতার যে পরিবেশটা, সেই বন্ধন যে সেই লোকটাকে আমি কি করতে চাই, ছিঁড়ে বেরিয়ে আসতে চাই। আর কি অনুভব করতে চাই, দেখো অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন, তার মানে এর বাইরে যে বিশাল যে জগৎটা আছে, যে পরিবেশ প্রকৃতিটা আছে, তার যে স্পন্দনটা আছে, তাহলে এই স্পন্দন, এই তাদের যে আওয়াজটা আছে, তাদের যে সুরটা আছে, প্রকৃতির মূল সুর, সেটাই আমি আমার মনের মধ্যে কি করতে চাই, স্পর্শ করতে, আমি জাগিয়ে তুলতে চাই। আমি আমার মনেও যেন, আমি তো প্রকৃতিরই সন্তান, তাহলে প্রকৃতির এই সুরটাকে আমি নিজের মনের মধ্যে আমি কি করতে চাই, মানে ফুটিয়ে তুলতে চাই, আমি অনুভব করতে চাই, ঠিক আছে? তার জন্য কি বলেছে এখানে, সেই ওই বন্ধনগুলোকে কবি ছিঁড়িয়ে বেরিয়ে আসতে চান। তাহলে দেখো এখানে কবিতাটিতে আমরা কি ভাবনা বুঝতে পারলাম, যে কবি কিন্তু নগর সভ্যতাকে একেবারেই কি করে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে যেতে বলেছেন। কেন বলেছেন, কেন কি উনি সেই গ্রামের, সেই প্রাচীন যে তপবনের যে সভ্যতাটা, যেটা মানুষের মধ্যে কি হয়, মানবিকতা বোধটাকে বাঁচিয়ে তোলে, সেই প্রকৃতিকে ভালোবাসতে যে শেখায়, আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচতে যে শেখায় যে সভ্যতা, সেই সভ্যতাটাকেই কবি কিন্তু এখানে বারবার ফিরে পেতে চেয়েছেন। তাহলে সভ্যতার প্রতি বলতে এখানে কোন সভ্যতার প্রতি কবি বলেছেন, এখানে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করেছেন এখানে, তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি তিনি প্রাচীনকালে তপবনের যে সভ্যতা আছে, মুনি ঋষিদের যে সভ্যতাটা আছে, সেটার প্রতি ইঙ্গিত করেছেন, আর সেই সভ্যতাটাকে কবি এখানে ফিরে পেতে চেয়েছেন, ঠিক আছে? তাহলে এটা হলো কবিতার মূল ভাবাংশ, সারমর্মটা বললাম। তো এই ভাবার্থটা তোমরা কি করবে, অবশ্যই কবিতাটা আরেকবার তোমরা পড়বে, লাইনগুলো পড়ে এগুলো সারাংশগুলো বাড়িতে লিখে নেবে। আর শব্দার্থ কয়েকটা দিয়েছি, শব্দার্থগুলো বলে দিচ্ছি। দেখো 1 নম্বর দেখো লোস্ট্র, লোস্ট্র কথার অর্থ কি, শক্ত মাটির ঠেলা, ঠিক আছে? 2 নম্বর কি দিয়েছি, গ্লানি, গ্লানি কথার অর্থ হলো অপমান বা অসম্মান। 3 নম্বর দিয়েছি বলকল বসন, বলকল বসন কথার অর্থ হলো গাছের ছাল দিয়ে তৈরি বস্ত্র। আর 4 নম্বরে দিয়েছি পাষাণ পিঞ্জরে, পাষাণ পিঞ্জরে কথার অর্থ হলো পাথর নির্মিত খাঁচায়, ঠিক আছে? পাষাণ পিঞ্জরে কথার অর্থ হলো পাথর নির্মিত খাঁচায়। এখানে পাথর নির্মিত খাঁচা বলতে কি বোঝাচ্ছে, শহরে যে ইটকাঠ পাথরের গড়া যে অট্টালিকাগুলো আছে, সেটা কবির কাছে খাঁচার মতো মনে হয়েছে। তাহলে আমরা এখানে অবশ্যই মেলাতে পারছি যে কোন পরিবেশে কবি কবিতাটা লিখেছেন, তার জন্যই সেই পটভূমির ভূমিকাটা আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই কবিতাটা এখানেই শেষ করছি, পরের ক্লাসে এর উত্তরগুলো আমি লিখিয়ে দেবো।